Bismillahirrahmanirrahim. My dear BCS examinees, I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. My dear BCS examinees, today I will discuss English literature from Shakespeare. BCS প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি ইংলিশ লিটারেচারের সবচেয়ে বড় কবি, সবচেয়ে বড় বিখ্যাত কবি এবং নাট্যকার, যাকে ছাড়া ইংলিশ লিটারেচার অসম্ভব, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আলোচনা করব। আজ আমি উইলিয়াম শেক্সপিয়ারের রচনাবলী, যে ওয়ার্কগুলো আছে, তার যে রচনাবলী আছে, এগুলো গতানুগতিকভাবে আলোচনা করব না, এটি ছন্দের আকারে আলোচনা করব, যাতে তার রচনাবলী সব সহজেই মনে থাকে, আপনারা মনে রাখতে পারেন, এবং পরীক্ষার হলে যেন কনফিউজ না হয়ে যান, যাতে কনফিউশন না হয়ে যায়, কোনো মিস্টেক না হয় বা কোনো মার্ক যেন কাটা না যায় আর কি। অর্থাৎ তার যত কমেডি আছে, ট্র্যাজেডি আছে, হিস্টোরিক্যাল প্লে আছে, প্রবলেম প্লে আছে, এভরি রাইটিংস সবগুলোই আমি ছন্দ আকারে আলোচনা করব, যেটি কোনো বইয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। বিভিন্ন বইয়ে বলা আছে যে ছন্দ আকারে ইংলিশ লিটারেচার, কিন্তু সেখানে আমি কোনো ছন্দ পাইনি। সত্যিকার অর্থে যে যেরকম ছন্দ হওয়া দরকার সেটি পাইনি আমি, কিন্তু আজ আমি সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক ভিডিওতে আমি দেখেছি যে মনে রাখার কৌশল বা ছন্দ আকারে এটা অনেক কথা আমি দেখেছি, কিন্তু তারা ছন্দ দিতে পারেনি সেভাবে বাস্তবসম্মত। আজ আমি ইনশাল্লাহ ছন্দ আকারে, শুধু শেক্সপিয়ার না, ইংলিশ যত রাইটার আছে, তাদের যত ওয়ার্ক আছে, সবগুলোই আমি ছন্দ আকারে সাজিয়েছি। আমি পর্যায়ক্রমে সেগুলো ভিডিও আপলোড করব। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে AR ডিজিটাল একাডেমিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আপনার ভালো লাগাগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং এরপরে কোন ভিডিও পেতে চান, কোন রাইটারের, কোন লিটারেচারের কোন অংশটা জানতে চান, সেগুলো আমাকে জানাবেন, সেগুলো আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আজকে আমি উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো ওয়ার্কস আছে, অর্থাৎ রচনাবলী আছে, সেগুলো আলোচনা করব। এরপরে পরবর্তী ভিডিওতে তার উইলিয়াম শেক্সপিয়ারের রচনাবলী এত বেশি যে সবগুলো একসঙ্গে আলোচনা করা সম্ভব না। তার জীবনী এবং তার যত ওয়ার্ক আছে সবগুলো একসঙ্গে আলোচনা করা সম্ভব না। আজ মেইনলি সংক্ষিপ্ত আকারে তার জীবনী এবং এরপরে ছন্দ আকারে তার রচনাবলীগুলো আলোচনা করব। এর পরবর্তী আরেকটি ভিডিওতে বিভিন্ন কোটেশন, তার লেখা যত অসংখ্য কোটেশন আছে, সেগুলো আলোচনা করব, এবং পরবর্তীতে বিগত যে কোশ্চেনগুলো BCS পরীক্ষায় এসেছিল সেগুলো সলভ করবো এবং খুব সহজে বোঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। My dear students, at first we know something about উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা কিছু জানবো, তার পার্সোনাল লাইফ সম্পর্কে, যেগুলো ইম্পর্টেন্ট আর কি, সেগুলো শুধু জানবো, সব কিছু না। যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো জানা দরকার, তার জীবন সম্পর্কে যেগুলো জানা দরকার সেগুলো জানবো। তারপরে আমরা ছন্দ আকারে তার ওয়ার্কগুলো, মানে তার লেখা প্লে, ট্র্যাজেডি, কমেডিস, ড্রামাস, প্লেস, হিস্টোরিক্যাল প্লেস, প্রবলেম প্লেস, এভরিথিং জানবো আর কি। তাহলে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যা জানবো সেটা হচ্ছে যে হি ওয়াজ বর্ন ইন 1564 অ্যান্ড হি ডাইড 1616। অর্থাৎ শেক্সপিয়ারের আমরা আগে জন্ম সাল এবং মৃত্যু সালটা আমরা জানবো। তারিখটাও যারা মনে রাখতে পারবে তারা মনে রাখবে, তারিখটাও মনে রাখতে পারলে ভালো, কমপক্ষে আমরা সালগুলো মনে রাখবো আর কি। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন on
26 এপ্রিল 1564 তিনি 26 এপ্রিল 1564 সালে বা খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারিখটা হচ্ছে 26 এপ্রিল, এটা লেখা হয়নি, শুধু সালটা লেখা আছে এখানে। তারিখটা মনে রাখা কঠিন অংশ। আমি পরবর্তী একটি ভিডিওতে যত রাইটার আছে তাদের জন্ম সাল এবং জন্ম তারিখ এবং সাল এবং মৃত্যুর তারিখ এবং সালগুলো ছন্দ আকারে দেওয়ার চেষ্টা করবো আর কি। আজকে আমরা এটুকু জানবো, যে এই জন্য এখানে দিলাম না, শুধু জন্মসাল এবং মৃত্যুসাল। এবং অ্যান্ড হি ডাইড, তিনি মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1616, অর্থাৎ তিনি এই এপ্রিল মাসে 1616 সালে 23 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তিনি 26 এপ্রিল জন্মগ্রহণ করেন আর 23 এপ্রিল মৃত্যুবরণ করেন, এপ্রিল মাসের কি সহজ আছে কিছুটা। তাহলে 26 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন আর 23 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। জন্মসাল হচ্ছে 1564, অর্থাৎ 64। যারা যেহেতু তারা ফেমাস, তোমরা জানো যে যারা ফেমাস প্লেয়ার, যারা ভালো খেলে, যারা সত্যিকারে যারা খেলোয়াড়, তারা কিন্তু খেলায় সাধারণত ক্রিকেটে কী করে 6-4 করে থাকে। 6 টার্গেট, মেইন টার্গেট হলো 6, তারপর হচ্ছে 4, 6-4 করে। এই জন্য উইলিয়াম শেক্সপিয়ারও সেক্ষেত্রে যেহেতু ইংলিশ সাহিত্যের সবচেয়ে সেরা বিখ্যাত, এই জন্য 6-4 মনে রাখা সুবিধা হবে, এটা জন্মসাল। আর মৃত্যু হচ্ছে 1616 এবং তার মৃত্যু সাল হচ্ছে এখানে 6 আছে আর কি। আর 1 তো এমনিতেই হয়ে যায়, ব্যাট না করলেও, মানে ব্যাট ধরলেই, মানে একটু করলেই আর কি 1 হয়ে যায়। 16 এখানে আছে আর কি। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে আশা করি বুঝতে পেরেছ এবং জন্মসালটি মনে থাকবে। এবার আসা যাক বিভিন্ন তথ্য যেগুলো আমাদের জানতেই হবে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে জানতে গেলে, যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইমস। সর্বকালের সর্বসেরা ড্রামাটিস্ট হিসেবে শেক্সপিয়ার বিশ্বে বিখ্যাত। আশা করি এটা বুঝতে পেরেছ, এটা জানতে হবে, ইংলিশে জানতে হবে। নেক্সট, হি ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি। তাহলে ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট, হি ইজ কল্ড বার্ড অফ অ্যাভন। তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। নেক্সট, অ্যাভন ইজ এ রিভার অফ ইংল্যান্ড। আর অ্যাভন হচ্ছে কি ইংল্যান্ডের একটা নদীর নাম, এটাও জানতে হবে। নেক্সট আমরা যা জানবো সেটা হচ্ছে যে হি ইজ কল্ড দ্য পোয়েট অফ হিউম্যান নেচার। তাকে হিউম্যান নেচারের কবি বলা হয়, অর্থাৎ তিনি হিউম্যান নেচার, মানব প্রকৃতি, মানুষের প্রকৃতি বা নেচারকে এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে, এত জটিলভাবে, এত বাস্তবসম্মতভাবে, এত সত্যতা সহকারে যে তুলে ধরেছেন, যা অন্য কেউ আর এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে তুলে ধরতে পারেননি। তিনি এক্ষেত্রে 100% সফল আর কি। এজন্য তাকে বলা হয় দ্য পোয়েট অফ হিউম্যান নেচার। নেক্সট, হি ইজ কল্ড দ্য ড্যাজলিং সান বাই টেনিসন। টেনিসন নামে আরেকজন কবি, বিখ্যাত কবি, তিনি উইলিয়াম শেক্সপিয়ারকে ড্যাজলিং সান বলে আখ্যায়িত করেছেন বা বলে থাকেন আর কি, তাকে বলেছিলেন। এটিও আমরা জানবো। নেক্সট, হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা। তাকে ফাদার অফ ইংলিশ ড্রামা, অর্থাৎ ইংলিশ ড্রামার জনক বলা হয়। পরবর্তী আরেকটি ভিডিওতে ফাদার অফ ইংলিশ ড্রামা, ফাদার অফ ইংলিশ নোবেল, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এরকম যে মানে টার্মগুলো আছে বা তথ্যগুলো আছে ফাদার সংক্রান্ত, জনক সংক্রান্ত, কবিতার জনককে, তারপরে হচ্ছে ড্রামা নাটকের জনককে, উপন্যাসের জনককে, এরকম করে যেগুলো একটা ভিডিওতে আমি সবগুলো সাজাই দেবো যাতে সহজে মনে থাকবে আর কি। আচ্ছা, আজকে এতটুকু জানবো যে হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা, ইংলিশ ড্রামার জনক। ওকে, নেক্সট হি ইজ কল্ড দ্য ফাদার অফ রোমান্টিক কমেডি। তিনি হচ্ছেন রোমান্টিক কমেডিরও ফাদার বা জনক। রোমান্টিক যে কমেডিগুলো তিনি লিখেছেন সেক্ষেত্রে তাকে ফাদার হিসেবে গণ্য করা হয়। শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন আর কল্ড দ্য মাউন্টেইন টাওয়ার পোয়েটস। ইংলিশ সাহিত্যে, ইংলিশ লিটারেচারে শেক্সপিয়ার এবং মিল্টনকে সর্বোচ্চতায় রাখা হয়, সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় আর কি। তাদের উচ্চতা, সম্মান, মর্যাদা মাউন্টেনকেও পার করে যায় আর কি। মানে তাদেরও মতো সমান উচ্চতা আর অন্য কোনো কবি সাহিত্যিক উঠতে পারেননি বা পারবেন না আর কি। এই জন্য মাউন্টেইন টাওয়ার পোয়েটস বলা হয় এই দুজনকে। 1 নম্বরে শেক্সপিয়ার, নাম্বার 2 হচ্ছে মিল্টন। এটা আমরা জানবো। নেক্সট, হি ইজ মোস্টলি নোন ফর হিজ প্লেস ফর ড্রামাস। আর শেক্সপিয়ার মূলত বিখ্যাত, সারা বিশ্বে বিখ্যাত কি জন্য? তার প্লে,
অর্থাৎ নাটকগুলো, ড্রামা, প্লেস বা প্লে অর্থাৎ নাটক, এর আরেকটা নাম হচ্ছে ড্রামা। তিনি যে ড্রামাগুলো লিখে গেছেন, তিনি 37টা প্লেস বা ড্রামা, তিনি নাটক লিখে গেছেন। এই নাটকগুলোর জন্য তিনি সারা বিশ্বে বিখ্যাত, সবচেয়ে বেশি বিখ্যাত, ইংলিশ সাহিত্যে বিখ্যাত তিনি হয়েছেন এই মূলত ড্রামাগুলোর কারণে। তিনি তার কবিতাগুলো অনেক বেশি বিখ্যাত, কিন্তু বেশি বিখ্যাত তিনি হয়েছেন সেটা আমাদের জানতে হবে, সেটা হলো তিনি প্লেস বা ড্রামা কারণে আর কি, এটা আমরা জানবো। নেক্সট, হি মিক্সেস ট্র্যাজেডি অ্যান্ড কমেডি অ্যাজ ট্র্যাজি কমেডি। তিনি শেক্সপিয়ারের লেখার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি ট্র্যাজেডি লিখেছেন, কমেডি লিখেছেন, যেটা অন্য রাইটাররা ট্র্যাজেডি লিখেছেন, কমেডি, যারা ট্র্যাজেডি লিখেছেন শুধু ট্র্যাজেডি লিখেছেন, ট্র্যাজেডি যে আলোকেই লিখেছেন সেটা সম্পূর্ণ ট্র্যাজেডি। তিনি কমেডি লিখেছেন যেটি শুধুমাত্র কমেডি। কিন্তু শেক্সপিয়ার এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি যেহেতু হিউম্যান নেচার নিয়ে কাজ করেন, মানব তিনি জানেন, বা আমরা জানি, সবাই জানি, সারা বিশ্বের যত মানুষ আমরা আছি পৃথিবীতে, যারা এসেছিলেন, যারা আছি, যারা আসবে, সবার জীবনে কি দুঃখ কষ্ট মিলাই আছে আর কি, সবার জীবনে সুখ দুঃখ মিক্সার করা আছে আর কি। এই জন্য তিনি ট্র্যাজেডি কমেডি নামে একটা নাটকে, একটা প্লেতে, একটা ড্রামায়, একটা সিঙ্গেল ড্রামার মধ্যে তিনি মানুষের জীবনের বিভিন্ন ট্র্যাজেডিও তুলে ধরেছেন, আমার কমেডিও তুলে ধরেছেন, দুঃখ কষ্টগুলো। কোনোগুলো সাধারণত শুরু করেছেন ট্র্যাজেডি দিয়ে, পরে কমেডি দিয়ে শেষ হয়, ভালোভাবে খারাপভাবে শুরু হয়েছে, ভালোভাবে শেষ হয়েছে, এমন করে ম্যাক্সিমামগুলো তিনি শেষ করেছেন। অথবা যেখানে তিনি লিখেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তার ট্র্যাজি কমেডিগুলো আছে আর কি, মানব জীবনে বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে তিনি সুখ দুঃখ, কষ্ট দুঃখ, হাসি কান্না সবগুলো মিক্সার করে দিয়েছেন, যেটা অন্য কোনো রাইটার লেখেননি। এবং ক্লাসিক্যাল রাইটারদের মতে তো ট্র্যাজি কমেডি লেখা কোনো মানে নিয়মের বিরুদ্ধে আর কি, রুলস অ্যান্ড রেগুলেশনের বিরুদ্ধে হয়। তারপরেও তিনি লিখেছেন, কারণ তিনি হিউম্যান নেচারকে সঠিকভাবে ফুটে তোলার চেষ্টা করেছেন। এই সঠিকভাবে হিউম্যান নেচারকে ফুটে তোলার জন্যই, বাস্তব চিত্র তুলে ধরার জন্যই তিনি কিন্তু ট্র্যাজি কমেডি নামে তিনি একসঙ্গে একটা প্লেতেই মানুষের জীবনের সুখ দুঃখ সবগুলো তুলে ধরেছেন, এবং এক্ষেত্রে তিনি 100% সফল হয়েছেন, এবং এই জন্যই তিনি বিখ্যাত আর কি। নেক্সট আমরা যা জানবো, হি ম্যারিড এনি হাতওয়ে অ্যাট দ্য এজ অফ 18। তিনি 18 বছর বয়সে এনি হাতওয়েকে বিয়ে করেছেন, অর্থাৎ তার ওয়াইফ হচ্ছে এনি হাতওয়ে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে তিনি যখন এনি হাতওয়ে বিয়ে করেন, এনি হাতওয়ে তার বয়স আর শেক্সপিয়ারের বয়সে কিন্তু পার্থক্য ছিল আর কি। কেমন পার্থক্য? আমরা যখন সচরাচর দেখি যে হাজব্যান্ডের বয়স বেশি হয়ে থাকে, ওয়াইফের বয়স কম হয়ে থাকে, এই ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শেক্সপিয়ার পুরোটাই একটা ব্যতিক্রম একটা ব্যক্তিত্ব আর কি। তিনি তার ওয়াইফকে বিয়ে করে, তার ওয়াইফের বয়স 8 বছর বেশি ছিল আর কি। অর্থাৎ তার ওয়াইফের বয়স ছিল, এনি হাতওয়ের তার বয়স ছিল 26 বছর, আর শেক্সপিয়ারের বয়স ছিল 18 বছর আর কি, জাস্ট অপোজিট। ওকে, এটা আমরা ছোট তথ্য জেনে নিলাম। নেক্সট হচ্ছে, হি রোট আপ টু 1608 অ্যান্ড দেন বিকেম ব্লাইন্ড। তিনি আমরা আগে জেনেছি যে তিনি 1616 সালে মৃত্যুবরণ করেন। আরেকটি তথ্য হচ্ছে যে তিনি 1608 সাল পর্যন্ত লিখেছিলেন, ভালোভাবে লিখেছিলেন, এরপরে তিনি অন্ধ হয়েছিলেন আর কি, মানে 8 বছর তিনি অন্ধ অবস্থায় ছিলেন। অন্ধ অবস্থায় কিছু কিছু লিখেছেন, কিন্তু সেভাবে লিখতে পারেননি আর কি, হয়তো বিভিন্ন মাধ্যমে মানুষের দ্বারা হয়তো লিখেছেন আর কি। কিন্তু সত্যিকার অর্থে তিনি যা লিখেছেন আপ টু 1608, এটা আমরা বলবো যে তিনি লিখেছেন মূলত 1608 সাল পর্যন্ত, এটা সত্যিকার অর্থে যেটা লেখা আর কি বোঝায়, কারণ তারপরে তিনি অন্ধ হয়েছিলেন। এই তথ্যগুলো আমরা জেনে নিলাম। আশা করি এটি সবাই তথ্যগুলো ভালো লেগেছে এবং এগুলো মনে রাখতে হবে। নেক্সট আমরা যা জানবো সেটা হচ্ছে, হি রোট 37 প্লেস, 154 সনেটস, 2 লং নেরেটিভ পোয়েমস, 2 এপিটাফস। অর্থাৎ তিনি 37টি প্লেস বা নাটক লিখেছেন, যে 37টা নাটকের কারণে তিনি বিখ্যাত সারা বিশ্বে। ম্যাক্সিমামগুলো সবগুলোই বিখ্যাত, সবগুলো এই প্লেগুলো, এই নাটকগুলো লেখার কারণে তিনি বিখ্যাত আর কি। এরপরে তিনি সনেট লিখেছেন 154টি, আর 2টা লং নেগেটিভ পোয়েম, যেটা অনেক লম্বা দীর্ঘায়িত 2টা কবিতা লিখেছেন, আর 2টা এপিটাফ লিখেছেন আর কি। এই হচ্ছে মোটামুটি তার লেখনীগুলো, ওয়ার্কগুলো আর কি। দি ফার্স্ট প্লে রিটেন বাই শেক্সপিয়ার ওয়াজ হেনরি দ্য সিক্সথ পার্ট 2। তিনি প্রথম যে নাটক লিখেছেন সেই নাটকের নাম হচ্ছে হেনরি দ্য সিক্সথ, হেনরি
দ্য সিক্স অথবা সিক্স আমরা বলতে পারি, পার্ট 2, এটি তিনি প্রথম পেলে লিখেছিলেন আর কি, এটা আমরা জানবো, যেহেতু এটাও ব্যতিক্রম। নেক্সট, দ্য লাস্ট প্লে অর সোয়ান সং রিটেন বাই শেক্সপিয়ার ওয়াজ দ্য টেম্পেস্ট। সোয়ান সং অর্থাৎ কোনো লেখকের, কোনো রাইটারের সর্বশেষ কর্ম, সর্বশেষ যে কাজটা, সেটা পেলে হতে পারে, স্টোরি হতে পারে, অথবা পোয়েম হতে পারে, সর্বশেষ যে কাজটি করেন, যেটি লেখেন বা করেন, সেটাকে সোয়ান সং বলা হয় ইংলিশে আর কি। তা লাস্ট পেলে, সর্বশেষটি তার ছিল, একটা পেলে ছিল, এটাকে সোয়ান সং বলা হয়। সোয়ান সং লাস্ট ওয়ার্ক আর কি। এটা ছিল টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট নামে একটা পেলে আর কি। এটি তিনি সর্বশেষ লিখেছিলেন আর কি, শেক্সপিয়ার এটি সর্বশেষ লিখেছিলেন। নেক্সট আমরা যা জানবো, শেক্সপিয়ার কম্পোজড মোস্ট অফ হিজ প্লেস ইন আয়াম্বিক পেন্টামিটার ভার্সেস। তিনি যে পেলেগুলো, নাটকগুলো লিখেছিলেন, সেগুলো তিনি, তার ভার্সগুলো ছিল আয়াম্বিক পেন্টামিটার, সবগুলো ছিল, মোস্টলি ম্যাক্সিমাম ক্ষেত্রে ছিল আয়াম্বিক পেন্টামিটার, পেন্টামিটার ভার্সে তিনি লিখেছেন। আয়াম্বিক পেন্টামিটার আশা করি তোমরা সবাই জানো, যারা জানো না তারা আয়াম্বিক পেন্টামিটারটি জেনে নিবে, অথবা পরে অন্য একটি ভিডিওতে আমি এটা আলোচনা করবো আর কি, বা ডিসক্রিপশনে, বা এটা আমি পরে কমেন্টস সেকশনে যদি কেউ জানতে চাও দিয়ে দেবো আর কি। নেক্সট, শেক্সপিয়ার ইন পেলে কনসিস্ট অফ 5 অ্যাক্ট। আর শেক্সপিয়ার সম্পর্কে আরেকটি যারা জানবো, সেটা হলো যে শেক্সপিয়ার যতগুলো পেলে আছে, নাটক আছে, ম্যাক্সিমামগুলো, সবগুলো সাধারণত কী হয়, 5টি অ্যাক্ট থাকতো, মানে অঙ্ক, অ্যাক্ট, বাংলা বাড়ি আমরা অঙ্ক, ইংলিশ হলো অ্যাক্ট, 5টি প্রধান ভাগে ভাগ থাকে আর কি, 5টা অ্যাক্ট থাকবেই। তার যতগুলো পেলে আছে, নাটক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, যে এটা নর্মালি 5 অ্যাক্ট থাকবে, 5টা করে অ্যাক্ট সাধারণত থাকে তার পেলেতে নাটক। আশা করি এটি সবাই বুঝতে পেরেছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনি বলেই সম্বোধন করা উচিত, কারণ বিসিএস যারা পরীক্ষা দেন, তারা মাস্টার্স অনার্স কমপ্লিট করেন, অথবা মাস্টার্স কমপ্লিট করা থাকে থাকেন অনেকে, আর তারা সম্মানিত ব্যক্তি আর কি। ওকে, নেক্সট, ওয়ার্কস অফ শেক্সপিয়ার। এখন আমরা সম্মানিত বিসিএস প্রত্যাশী বা বিসিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা, এখন আমরা শেক্সপিয়ারের বিভিন্ন ওয়ার্ক, মানে তার যে রচনাবলী সম্পর্কে জানবো। তিনি যা লিখে গেছেন সেগুলো তো আমরা জানবো, এখন সেগুলো আমরা ছন্দ আকারে জানবো আর কি। অ্যাট ফার্স্ট, পোয়েমস। তিনি যে কবিতাগুলো লিখে গেছেন, তিনি 154টি সনেট লিখেছেন, হ্যাঁ, কিন্তু সনেটের মধ্যে উল্লেখযোগ্য কিছু কবিতা আছে, সেই কবিতাগুলো আমরা নাম জানবো আর কি, সেগুলো আমরা ছন্দ আকারে জানবো। কবিতাগুলোর নাম আগে জেনে নেই। সেই কবিতাগুলোর নাম হচ্ছে এ লাভার্স কমপ্লেইন্ট, দি রেপ অফ লুক্রেসি, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, দি সনেটস, ফিউনারেল এলেজি বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই হচ্ছে তার লেখা উল্লেখযোগ্য কবিতাগুলো বা পোয়েমগুলো। এগুলো আমরা যদি ছন্দ আকারে যদি এগুলো মনে রাখতে চাই, দি রেপ অফ লক নামে একটা ইয়ে আছে আর কি, একটা মানে আলেকজান্ডার পোপের একটি লেখা আছে আর কি। সেটা আমরা পরে, আমরা যখন সিমিলার অ্যান্ড কন্ট্রাস্ট যখন আমরা করবো, মানে এই যে যেগুলো মিল রেখে যে দি রেপ অফ লুক্রেসি এখানে, আর দি রেপ অফ দ্য লক যে আছে, হ্যাঁ, সেগুলো আমরা একসঙ্গে আলোচনা করে আরেকদিন একটা ভিডিওতে দিয়ে দেবো। আজকে যাকে একটু দেখলাম, এখন আমরা ছন্দ আকারে দেখবো, যে যাতে সহজে মনে থাকে আর কি। এখানে হচ্ছে যে আমরা ছন্দটা দেখে নিই, আর এখানে একটা গল্প আছে, সেটা হলো একজন লাভার তিনি কমপ্লেন করেছেন দি রেপ অফ লুক্রেসি, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। অর্থাৎ লুক্রেসি, ভেনাস এবং অ্যাডোনিসকে একবার রেপ করা হয়েছিল। যদিও কথাটা শুনতে খারাপ শোনাচ্ছে, কিন্তু এখানে আমাদের আমাদের এই কবিতাগুলো জানতে গিয়ে, এবং এই কথাটি তো এখানে আছেই, এটা কোনো খারাপের কিছু না, আমরা সবাই অ্যাডাল্ট, এবং এটা আমরা সুবিধার্থে, আমাদের এই কবিতাগুলো মনে রাখতে গিয়ে, এই পোয়েমসগুলো মনে রাখার সুবিধার্থে আমরা আলোচনা করবো যে একবার, বা মানে কোনো এক সময়, যে লুক্রেসি, ভেনাস এবং অ্যাডোনিস এই নামে যে এই তিনজন কি হয়েছিলেন, এই তিনজনকে রেপ করা হয়েছিল। এদের প্রত্যেকের লাভার ছিল, তার মধ্যে একজন লাভার, এখন সে লুক্রেসির লাভার আর ভেনাস, সেটা উল্লেখ করা হয়নি, একজন লাভার কি করেছিল, এটি কমপ্লেন করেছিল। আর তিনি কিভাবে কমপ্লেন করেছিলেন, তিনি কোনো কোর্ট কাছারিতে, আইন আদালতে গিয়ে কমপ্লেন করেননি। তিনি কি করেছিলেন, তিনি একটা ফিউনারেল
ইলেজি নামে একটি সনেট লিখেছেন, সেই সনেটের মধ্যে তিনি কমপ্লেনটা করেছিলেন। তাহলে আমরা কি বুঝলাম যে একজন লাভার বা একজন প্রেমিক কি করেছিলেন, ফিউনারেল এলেজি নামক একটি সনেটে কি করেছিল, লুক্রেসি, ভেনাস এবং অ্যাডোনিসকে যে রেপ করা হয়েছিল সে ব্যাপারে একটা কমপ্লেন করেছিল আর কি, এই সনেটের মাধ্যমে। সনেটের নাম ফিউনারেল এলেজি। এটা করেছিল একজন প্রেমিক, মানে এতে তিনজনের একজনের লাভার আর কি। আচ্ছা, তাহলে আশা করি এটা মনে থাকবে। তাহলে এ লাভার কমপ্লেন দ্য রেপ অফ লুক্রেসি, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস ইন দ্য সনেট ফিউনারেল এলেজি। এটা যদি আমরা মনে রাখতে পারি, এই ঘটনাটা যদি আমরা আমাদের যদি স্মরণ থাকে, তাহলে এবার আসি আমরা অনেক সহজেই এটা আমরা বলতে পারবো। এ লাভার কমপ্লেন দ্বারা হচ্ছে এ লাভার্স কমপ্লেন্ট। আশা করি এটা খুব সহজে মনে থাকবে এবং এর সাথে প্রায় অনেকটাই মিল আছে আর কি, পুরোটাই প্রায় মিল আছে। এ লাভার কমপ্লেন্ট, এখানে কমপ্লেন্টও লিখতে পারতাম, কমপ্লেন ভার্ব দেওয়া হয়েছে আর কি, কমপ্লেন করে দাও। তাহলে তারপর আছে দি রেপ অফ লুক্রেসি, এটা ডাইরেক্ট দি রেপ অফ লুক্রেসি, এটা ডাইরেক্ট এটা নাম। তাহলে আশা করি এটাও সহজে হয়ে গেল। এরপর আসছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস নামে একটা পোয়েম আছে, এটা তো ডাইরেক্ট নাম আর কি। তারপরে হচ্ছে ইন দ্য সনেট বলতে দি সনেটস আর কি, ইন তো বাদ, এটা প্রিপজিশনগুলো আমরা দ্য সনেট দ্বারা দ্য সনেটস হবে আর কি। আচ্ছা, আশা করি এটাও খুব সহজে হয়ে গেল। এরপর হচ্ছে ফিউনারেল এলেজি, এটাও একটা নাম, ফিউনারেল এলেজি বাই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে আশা করি এই ছন্দটি যদি তোমরা মনে রাখো, শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এই ছন্দটা একটু বুঝতে চেষ্টা করেন, যারা ইংলিশ লিটারেচারে আছেন তাদের তো অনেক সুবিধা, তারা তো সবগুলো জানেন, অনেক সহজে তারা মনে রাখতে পারবেন। তারপরও আমি আশা করি যে তারা যদি আমার এই ভিডিওটি দেখেন এবং ছন্দগুলো যদি বুঝতে চেষ্টা করেন, তাহলে তাদের ইংলিশ লিটারেচারের প্রিপারেশনটা খুব দ্রুত গতিতে, মানে খুব মুহূর্তের মধ্যে অনেক সহজেই ভালো একটা প্রিপারেশন হয়ে থাকবে আর কি, হয়ে যাবে। ইংলিশ নিয়ে কোনো টেনশন হবে না ইনশাল্লাহ, এখানে অনেক ভালো একটা উপকার হবে। আর যারা ইংলিশ লিটারেচারে আমরা পড়ালেখা করি নাই, তারাও আমার এই ভিডিওটি দেখলে এবং এই ছন্দগুলো করলে, গবেষণা করলে বা চিন্তা করে পড়লে একটু অবশ্যই অনেক সহজেই তারাও ইংলিশ লিটারেচার থেকে নাম্বারগুলো উঠাতে পারবেন আর কি। এই জন্য আমি এগুলো চেষ্টা করতেছি আপনাদের জন্য সহজ করে যাতে করা যায় আর কি। আশা করি এটি খুব ভালো লেগেছে এবং ভালো লাগবে এবং খুব সহজে মনে রাখা একটা ব্যবস্থা হবে আর কি। নেক্সট, মাই ডিয়ার স্টুডেন্টস, নাও প্রবলেম প্লেস, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার প্রবলেম পেলে নামে কয়েকটি যে তিনি পেলেগুলো লিখেছেন, তিনটা তিনি পেলে বা নাটক লিখেছেন, সেটাকে প্রবলেম, সেখানে বিভিন্ন প্রবলেম বা সমস্যা তুলে ধরা আছে, এই জন্য এগুলোকে প্রবলেম প্লেস বলা হয় আর কি। প্রবলেম, সেটা হচ্ছে টোরেলাস অ্যান্ড ক্রেসিটা, এটা একটা প্রবলেম পেলে। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটা একটা প্রবলেম পেলে। মিজার ফর মিজার, এটা একটা প্রবলেম প্লে। এই তিনটাকে একসঙ্গে আমরা বলতে পারি প্রবলেম প্লেস আর কি। এটাকে আমরা এগুলো অনেক সহজ, তিনটা মাত্র নাম। তারপর আমরা এটাকে যদি আমরা ছন্দ আকারে আসি তাহলে আরও সহজ হবে আর কি, কারণ পরীক্ষার হলে অনেক কিছু মনে রাখতে হচ্ছে, বিভিন্ন সাবজেক্ট থাকে, একটু হলেও সুবিধা হবে। নেক্সট, তাহলে আমরা ছন্দটা দেখে নিই। টোরেলাস অ্যান্ড ক্রেসিটা সেট, সে বললো, টোরেলাস অ্যান্ড ক্রেসিটা বললো, ঘটনা হচ্ছে এই যে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যেটা আমরা জানি। তাহলে টোরেলাস এবং ক্রেসিটা বললো যে শেষ ভালো যার সব ভালো তার, এটা বললো। কে বললো এটা? টোরেলাস অ্যান্ড ক্রেসিটা বললো। এটা একটা ঘটনা। বাট প্রবলেম ইজ মিজার ফর মেজার, কিন্তু একটা সমস্যা হলো কি, যে একটা প্রবলেম হলো বা সমস্যা হলো কি, মিজার ফর মেজার অর্থাৎ যে কোনো যদি কোনো অপরাধ করা হয় সাথে সাথে তার অপরাধের শাস্তিটাকে পেতেই হবে আর কি। তাহলে এটা আমাদের খুব সহজে হয়ে যায় আর কি। দেখো, আপনারা দেখেন যে বুঝতে চেষ্টা করেন যে টোরেলাস অ্যান্ড ক্রেসিটা, তাই এটা একটা ডাইরেক্ট নাম হয়ে গেল। তারপরে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটা একটা প্রবলেম পেলে। তারপরে হচ্ছে মিজার ফর মিজার, একটা প্রবলেম। তাহলে আর এখানে প্রবলেম শব্দটা বলা আছে, অর্থাৎ প্রবলেম পেলেকে মনে রাখার জন্য এটা আর কি। এই তিনটা হচ্ছে প্রবলেম পেলে, ঠিক আছে? তাহলে আশা করি এই ছন্দটি, এই যদিও ইংলিশে অনেকটা সহজ করেই দেওয়া আছে, কারণ এই নামগুলো এখানে দেওয়া আছে, আর সামান্য যে একটা ভার্ব বা কোনো প্রিপোজিশন দিয়ে আর কি মোটামুটি ছন্দটা মিলানোর চেষ্টা করা হয়েছে এখানে, জাস্ট স্মরণ রাখার জন্য। তাহলে টোরেলাস আর ক্রেসিটা কি বললো, যে শেষ ভালো যার সব ভালো তার। আর সমস্যা কি, মিজার ফর মিজার। আসলে মিজার ফর মিজার যদি আমরা কোনো সামান্য কোনো অপরাধও করি আর তার জন্য শাস্তি পেতে হয়, আসলে শাস্তি পাওয়ার সময় আমাদের খারাপ লাগে আর কি। এই আর কি, এটা একটা প্রবলেম আমরা ফেস করি তখন। তো
তখন এই আর কি। যাকে এভাবে আশা করি প্রবলেম পেলেগুলো এভাবে খুব সহজে মনে রাখতে সুবিধা হবে আর কি। নেক্সট, এরপরে আমরা যেটি জানবো সেটা হলো হিস্টোরিক্যাল প্লেস, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার হিস্টোরিক্যাল কিছু প্লেস তিনি লিখেছেন, হিস্টোরিক্যাল প্লে লিখেছেন আর কি। সেগুলো আমরা একবারে ছন্দ আকারে খুব সহজে মনে রাখবো। আর সেগুলো হচ্ছে আমরা হিস্টোরিক্যাল প্লেগুলো হচ্ছে যে কিং জন, হ্যাঁ, রিচার্ড দ্য সেকেন্ড বা রিচার্ড টু বলতে পারি, দ্য সেকেন্ড, রিচার্ড দ্য থার্ড, হেনরি দ্য ফোর্থ, হেনরি দ্য ফিফথ, হেনরি দ্য সিক্সথ, হেনরি দ্য এইথ। অর্থাৎ হিস্টোরিক্যাল ইতিহাস সাধারণত হয়ে থাকে রাজা বাদশাদের কাহিনী নিয়েই মূলত হয়ে থাকে আর কি। ইতিহাস যদি কোনো ইতিহাস লেখা সেখানে কোনো রাজা বাদশার কাহিনী না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা সত্যিকার ইতিহাস হয় না। সত্যিকার ইতিহাসে কিন্তু রাজা বাদশাদের নাম থাকে, এই যে কিং দিয়ে শুরু হয়, এবং অনেক সহজে এটা মনে রাখা যাবে। কিং জন রোড, কিং জন নামে একজন রাজা ছিলেন, তিনি লিখেছেন, কি লিখেছেন তিনি? রিচার্ড টু থ্রি, এইভাবে ধরতে পারি সহজে। ছন্দটাকে এখানে আমরা দ্য সেকেন্ড দ্য থার্ড না বলে আমরা বলতে পারি কিং জন রোড রিচার্ড 2, 3, হেনরি 4, 5, 6, 8। অর্থাৎ কিং জন নামে একজন বিখ্যাত একজন রাজা ছিলেন, তিনি রিচার্ড 2, 3, হেনরি 4, 5, 6 এবং 8 লিখেছেন। তিনি রিচার্ড 1 লেখেননি, 2, 3 লিখছেন, এদিকে 4, 5, 6 লিখছেন, 7 লেখেন, 8 লিখছেন আর কি। আশা করি এটা খুব সহজে আমরা ইংলিশটা বাংলার মতো, বাংলা বা ইংলিশের মতো করে যেটি বলি না কেন খুব সহজে, যদিও ইংলিশে লেখা আছে কিন্তু অনেকটা সহজ আর কি। তাহলে কিং জন নাম একজন কিং জন এটা লিখেছিলেন। এখন আমরা আসি যে হিস্টোরিক্যাল প্লেগুলো কি কিং জন আছে, এই কিং জন ডাইরেক্ট একটা নাম, তাহলে হয়ে গেল এটি। এরপরে হচ্ছে রিচার্ড 2, 3, তাহলে রিচার্ড 2 আর রিচার্ড 3, অথবা রিচার্ড দ্য সেকেন্ড, রিচার্ড দ্য থার্ড। এটা পরীক্ষা হলে তো এটা উচ্চারণটা বড় জরুরি না, যে পরীক্ষা হলে তো লেখা থাকবে আনসার, হ্যাঁ, এমসিকিউ যেহেতু এমসিকিউ আনসার আর কি। নেক্সট হেনরি 4, হেনরি 5, আমরা এভাবে লিখে দিলে হেনরি 4, হেনরি 5, হেনরি 6, হেনরি 8, হেনরি 7 তিনি লেখেন, 8 লিখেছেন। বাস, আশা করি এটি হিস্টোরিক্যাল প্লেগুলো মনে রাখতে অনেক সহজ হবে আর কি। নেক্সট, রোমান প্লেস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় বিসিএস এক্সামিনিস, বিসিএস প্রত্যাশী, বাংলাদেশের যারা সবচেয়ে বড় ব্রিলিয়েন্ট বা ট্যালেন্টেড যারা অফিসার হতে চান, যারা বিসিএস ক্যাডার হতে চান, ফরেন ক্যাডারে যেতে চান, বিসিএস অ্যাডমিনে যেতে চান, যারা ম্যাজিস্ট্রেট হতে চান বা বড় কিছু হতে চান, এভাবে আরও বিভিন্ন যত লুক্রেটিভ যে ক্যাডারগুলো আছে এগুলোতে যারা, বা বিভিন্ন যে ইয়েগুলো আছে, বিভিন্ন ধরনের ক্যাডার আছে, এগুলো যারা অলঙ্কৃত করতে চান তাদের জন্য এখন আমরা জানবো যে রোমান প্যালেস। উইলিয়াম শেক্সপিয়ার রোমান প্যালেসও তিনি লিখেছেন আর কি, সেগুলো আমরা জানবো। রোমান প্যালেস তিনি যা লিখেছেন সেগুলো হচ্ছে জুলিয়াস সিজার, আর হচ্ছে ক্যারিওলেনাস, নেক্সট হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, এভাবে তিনি লিখেছেন। এটাকে আমরা যদি ছন্দ আকারে দিয়ে দিই খুব সহজে হবে। রোমান প্লেয়ার যারা খেলোয়াড় আমরা দিয়েছি, যে রোমান প্লেয়ার হচ্ছে কিছু রোমান প্লেয়ার, উল্লেখযোগ্য কিছু রোমান প্লেয়ারের নাম এখানে দেওয়া আছে। সেই রোমান প্লেয়ারগুলো হচ্ছে জুলিয়াস সিজার, ক্যারিওলেনাস, অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা। তাহলে আমরা কয়জন রোমান প্লেয়ারের নাম জানলাম, ধরো আমরা ছন্দ আকারে আর কি মনে রাখার স্বার্থে আমরা এখানে মনে রাখবো যে কয়েকজন বিখ্যাত রোমান প্লেয়ার হলেন জুলিয়াস সিজার, ক্যারিওলেনাস, অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা। যদি এই কটা নাম আমরা জানি যে জুলিয়াস সিজার, ক্যারিওলেনাস, অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা, এই নামগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এগুলো তো বইয়ের নামগুলো তো কয়েকবার পড়তেও হবে, জানতেও হবে। তারা হচ্ছেন রোমান প্লেয়ার, অর্থাৎ রোমান প্লে, শেক্সপিয়ারের রোমান প্লে। তাহলে অনেক সহজে হয়ে যায়। রোমান প্লেয়ার্স বলতে রোমান প্লে আর কি, এগুলো এই যে নামগুলো জানবো সেগুলো রোমান প্লে। সেটা কি? জুলিয়াস সিজার, নাম্বার 1 হচ্ছে জুলিয়াস সিজার, এটা শেক্সপিয়ারের রোমান প্লে, জুলিয়াস সিজার। নেক্সট হচ্ছে ক্যারিওলেনাসের নামটা ডাইরেক্ট দেওয়া আছে, জুলিয়াস সিজারের নামটা ডাইরেক্ট দেওয়া আছে। এরপরে আছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, এই তিনটা হচ্ছে রোমান প্লে। আশা করি এটিও খুব সন্তোষ সহকারে খুব সহজে মনে রাখা সহজ হবে আর কি, সহজ হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও ট্র্যাজেডিস অফ উইলিয়াম শেক্সপিয়ার। এখন আমরা জানবো উইলিয়াম শেক্সপিয়ার যে ট্র্যাজেডিগুলো লিখেছিলেন, ট্র্যাজেডিগুলো মূলত বেশি বিখ্যাত হয়েছে। ট্র্যাজেডি এবং কমেডি সবগুলোই তার বিখ্যাত আর কি, কোনোটাকে আমরা করতে পারবো না, সবগুলোই ফেমাস হয়েছিল, বিশ্ববিখ্যাত হয়েছিল আর কি। এখন আমরা ট্র্যাজেডিগুলো অনেকগুলো তিনি ট্র্যাজেডি লিখেছেন, সবগুলো একসঙ্গে নেওয়ার চেষ্টা করেছি এবং ছন্দ আকারে। তিনি যে ট্র্যাজেডিগুলো লিখেছেন বিশ্ববিখ্যাত যে ট্র্যাজেডিগুলো, তার নাম্বার 1 হচ্ছে কিং লিয়ার, হ্যামলেট, ম্যাকবেথ,
অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, টিটাস অ্যান্ড্রোনিকাস, টিমন অফ অ্যাথেন্স, কোরিওলেনাস। এগুলো হচ্ছে তার ট্র্যাজেডি আর কি। ট্র্যাজেডিগুলো এগুলো আমরা ছন্দ আকারে যদি জেনে নিই তাহলে হচ্ছে কিং হ্যামলেট, মানে আমরা একজন রাজা, মানে রাজা রাজা হ্যামলেট, কিং হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, রোমিও, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, টিটাস, টিমন, কোরিলেন। এখন আমরা এখানে আমরা মনে রাখার স্বার্থে আমরা ধরে নেব যে এখানে সবাই কিন্তু রাজা ছিলেন না, কিন্তু তারপর আমরা ধরে নেব এখানে কেউ কেউ রাজা আছেন, কিং আছেন, কেউ আবার প্রিন্স আছেন, কেউ আবার সেনা কর্মকর্তা আছেন, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন আর কি। তারপর আমরা এখানে সুবিধাতে মনে রাখার সুবিধাতে ধরে নেব যে সবাই রাজা ছিলেন আর কি, যে রাজা হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, রোমিও, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এই সমস্ত রাজা কি হলো টিটাস টিমন করলেন, অর্থাৎ তারা ট্র্যাজেডির শিকার হলেন আর কি। তারা অনেক বিখ্যাত ফিগার ছিলেন, তারা দেশের জন্য অনেক কিছু করেছেন, জনগণের জন্য অনেক কিছু করেছেন, তারা ব্যক্তিত্ব তারা 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 হচ্ছেন বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব, বা তারা বড় ধরনের তারা ফিগার, অনেক হাই স্ট্যাটাস তারা হোল্ড করতেন, কিন্তু তারা সর্বশেষে তারা কিন্তু ট্র্যাজেডি, মানে তাদের কি হয়েছিল, ট্র্যাজেডির সম্মুখীন হতে হয়েছিল আর কি। তাহলে কি এই যে রাজা হেমলেট, ম্যাকবেথ, অথেলো, রোমিও, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা কি করলেন, তারা সবাই ট্র্যাজেডির শিকার হলেন আর কি। হ্যাঁ, তাদের পরিণতি সবার কি হয়েছিল, ট্র্যাজেডি হয়েছিল আর কি। এভাবে যদি আমরা ধরে নিই তাহলে আমাদের সহজ হবে। তাহলে হচ্ছে কিং বলতে হচ্ছে কিং লিয়ার। কিং শব্দ দ্বারা আমরা যে ট্র্যাজেডি মনে রাখবো সেটা হচ্ছে কিং লিয়ার নামে একটা ট্র্যাজেডি আছে, এটা কিং দ্বারা আমরা মনে রাখবো। তারপরে হ্যামলেট নামে একটা বিখ্যাত ট্র্যাজেডি আছে। ম্যাকবেথ নামে আরেকটি বিখ্যাত আছে, এটা সহজেই হবে। অথেলো নামেও আছে, অথেলো নামটি ডাইরেক্ট আর কি আছে। রোমিও অ্যান্ড জুলিয়েট আর কি, রোমিও অ্যান্ড জুলিয়েট একটা বিখ্যাত ট্র্যাজেডি। তারপরে জুলিয়াস সিজার দ্বারা জানবো, জুলিয়াস সিজার ডাইরেক্ট নাম আর কি, জুলিয়াস সিজার নামে একটা ট্র্যাজেডি আছে। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এটাও ডাইরেক্ট নাম, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। তারপরে হচ্ছে টিটাস দ্বারা আমরা জানবো টিটাস অ্যান্ড্রোনিকাস। আর টিমন দ্বারা জানবো টিমন অফ অ্যাথেন্স, আশা করি মনে থাকবে আর কি। আর কোরিলেন আর কি আছে লেখা এখানে, কোরিওলেনাস নামটা আমরা অলরেডি আগে জেনেছি আর কি। এই আশা করি এই ছন্দটিও এই ট্র্যাজেডিগুলো মনে রাখার জন্য অবশ্যই অনেক অবদান বা কন্ট্রিবিউশন রাখবে, ভূমিকা রাখবে আর কি, একটু হলেও উপকার হবে আর কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো যে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিগুলো সম্পর্কে জানবো। তিনি অনেকগুলো তিনি কমেডি মূলত বেশি লিখেছেন আর কি, কমেডিগুলো জানবো। সেগুলো ছন্দ আকারে দেওয়া আছে, তবে সবগুলো কমেডি এক পেজে নিয়ে আসা সম্ভব হয়নি, কারণ হলো অনেকগুলো তো অনেক ছোট আকারে ফন্ট ছোট করে দিতে হচ্ছিল, এই জন্য আমি 2 পেজে আলোচনা করেছি। আশা করি তারপরে আলোচনাটি খুব সহজ হবে এবং খুব সহজে বুঝতে পারা যাবে। তিনি যে কমেডিগুলো লিখেছেন বিশ্ববিখ্যাত কমেডি, সেগুলো হচ্ছে যে 2 জেন্টলমেন অফ ভেনোরা, প্রিন্স অফ টায়ার, চিম্বেলিন, টেমিং অফ দ্য শিরু, দ্য টেম্পেস্ট, লেভার্স লস্ট, দ্য মেরি ওয়াইভস অফ উইন্ডসর, নেক্সট হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট, মাস অ্যাট অ্যাবাউট নাথিং, মিজার ফর মিজার, এ মিড সামার নাইটস ড্রিম, উইন্টার্স টেল, টুয়েলথ নাইট, দ্য কমেডি অফ ইরোর্স, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এই যে তিনি কমেডিগুলো লিখেছেন, এগুলো আমরা ছন্দ আকারে মনে রাখার চেষ্টা করবো, অনেকগুলো কমেডি, এবং যাতে কোনো সমস্যা না হয়, কারণ বিসিএস পরীক্ষা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এবং এর প্রিপারেশন নিতে হবে সেইরকম করে চেয়েছিলি, আপনারা সেটা সবাই জানেন, এবং যারা অলরেডি পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছেন যে এগুলো মনে রাখা অবশ্যই খুব সুশৃঙ্খলভাবে বা ভালো করে ছন্দ আকারে যে মনে রাখতে পারো, এটা বিশাল বড় কাজ আর কি। শুধু প্রিপারেশন নিলেই হবে না, যার প্রিপারেশন যত কীভাবে, মানে সবাই প্রিপারেশন নেবে, কিন্তু কে কীভাবে প্রিপারেশন নিল, প্রিপারেশনটা তার যত উন্নত হবে সেই এগিয়ে যাবে আর কি। তাহলে আমরা দেখে নেব ছন্দ আকারে দেখবো যে এই যে কমেডিগুলো তার আছে, উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিগুলো এখন ছন্দ আকারে দেখবো। এবং এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা জানবো, তাহলে 2 জেন্টেলম্যান, আমরা এখানে পরে ছন্দটা দেখে যাই এবং অর্থটা বোঝার চেষ্টা করি। দুজন ভদ্রলোকের কাহিনী, সেটা হচ্ছে সেই 2জন ভদ্রলোক হলো, আমরা ধরে নেব যে এখানে ছন্দটি মনে রাখার স্বার্থে আমরা ধরে নেব 2জন ভদ্রলোক, সেই ভদ্রলোক 2জন হচ্ছে প্রিন্স চিম্বেলিন, টেমিং টেম্পেস্ট। তাহলে কে সেটা, একজন হচ্ছেন প্রিন্স চিম্বেলিন নামে একজন প্রিন্স, আর একজন হচ্ছে টেমিং টেম্পেস্ট। হ্যাঁ, টেমিং টেম্পেস্ট অর্থাৎ তিনি অনেকটা কি ওই যে টেমিং মানে যাকে করা যায় আর কি,
শিকার শিকার বসতা যিনি শিকার করেছেন এমন রকম টেম্পেস্ট আর কি। টেমিং টেম্পেস্ট আর একটা হচ্ছে প্রিন্স চেম্বেলিন। এই দুজন ভদ্রলোক কী হলেন, অনেক ভদ্র আর কি। টেমিং টেম্পেস্ট আর হলো প্রিন্স চেম্বেলিন, এই দুজন ভদ্রলোক কী করলেন, লাভ ভালোবাসলেন বা ভালোবেসেছিলেন, মানে ভালোবাসতেন। ভালোবাসাটাকে এখানে ইউনিভার্সাল করা আছে, প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তারা ভালোবাসে বা ভালোবাসতেন বা ভালোবাসেন। হ্যাঁ, তারা ভালোবাসেন কি, দি মেরি ওয়াইফস অফ দ্য মার্চেন্ট। এই দুজন ভদ্রলোক কী করলেন, দেখেন ভদ্রলোকের কাজ ভদ্রলোকের মতোই আর কি। তারা মার্চেন্ট একজন ব্যবসায়ী বিবাহিত, মেরি ধরো এখানে বিবাহিত ধরো আমরা ছন্দটা মনে রাখার সাথে, একজন তার অনেকগুলো, এই মার্চেন্ট মানে একজন ব্যবসায়ী অনেকগুলো ওয়াইফ ছিলেন আর কি, ওয়াইফস বলা আছে বহু বছর, এবং সেগুলো সব বিবাহিত। একজন ব্যবসায়ী অনেক বড় একজন ব্যবসায়ী, মানে অনেক টাকার মালিক আর কি। তিনি তার অনেকগুলো বিবাহিত ওয়াইফ ছিল আর কি। এখন এই দুজন ভদ্রলোক কী করলেন, তাদেরকে ভালোবাসতেন। তাহলে দুইজন ভদ্রলোক কী করলেন, একজন ব্যবসায়ী বিবাহিত যে বউ আছে, ওয়াইফ আছে, তাদেরকে তারা ভালোবাসেন। কীভাবে ভালোবাসেন, অ্যাজ মাজ মিজার, মানে অ্যাজ মাজ মিজার বলতে এখানে বোঝা যাচ্ছে যে এত বেশি পরিমাণে যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর কি, মানে অত্যাধিক পরিমাণে ভালোবাসতেন আর কি। তাহলে এই দুজন ভদ্রলোক কী করতেন, ওই ব্যবসায়ীর বিবাহিত যে ওয়াইফগুলো ছিল সবগুলোকেই অনেক বেশি ভালোবাসতেন আর কি। আর সে ভালোবাসাটা আরও একটু এখানে কোয়ালিটি সিস্টেমটা দেওয়া আছে, অ্যাট মিড সামার, এবং এই ভালোবাসাটা আরও স্পেশালি যখন মিড সামারের যে মধ্য সময়টা, মিড সামার বলতে সামারের মাঝামাঝি যে সময়টা, এই সময় আরও বেশি ভালোবাসতেন। আর উইন্টার্স নাইট, আর হচ্ছে শীতকালের যে রাত্রি, উইন্টার্স নাইট অর্থাৎ শীতের রাত্রিতেও এই দুজন ভদ্রলোক ওই ব্যবসায়ীর ওয়াইফদেরকে বেশি বেশি ভালোবাসতেন। এই সময়টা স্পেশালি আর কি উল্লেখ করা আছে এই জন্য। ইন দ্য কমেডি অলস ওয়েল, এবং এটা উল্লেখ করা আছে কোথায়, একটা কমিটিতে, অলস ওয়েল নামের কমিটিতে। এটা আমরা কীভাবে জানলাম, এই ঘটনাটা জানতে পারলাম যে দুজন ভদ্রলোক যে প্রিন্স চেম্বেলিন আর টেমিং টেম্পেস্ট, একজন যে ব্যবসায়ীর বড়লোক ব্যবসায়ীর বিবাহিত যে ওয়াইফগুলো ছিল তাদেরকে যে তারা খুব বেশি পরিমাণে ভালোবাসতেন, এবং সেটা সামারের গ্রীষ্মের মাঝামাঝি সময়, বিশেষ করে শীতের রাত্রি এবং এই সময় বেশি ভালোবাসতেন। এবং সেটা আমরা কীভাবে জানলাম, একটা কমিটি, অলস ওয়েল নামে একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা জানতে পারলাম। আশা করি এইভাবে এই ঘটনার যে আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই কমিটিগুলো মনে রাখতে আরও সহজ হবে, এবং এখান থেকে নামগুলো চলে আসবে। এখানে টু জেন্টলম্যান দ্বারা কমিটি হচ্ছে টু জেন্টলম্যান অফ ভেনোরা। আশা করি এটা সহজে মনে রাখা যাবে। টু জেন্টলম্যান তো আছে, একটু অফ ভেনোরা আর কি। নেক্সট হচ্ছে প্রিন্স, এই প্রিন্স দ্বারা হচ্ছে প্রিন্স অফ টায়ার। এখন টায়ার আসলে কেন, এখানে ভ্যানোরা আছে, ভ্যান গাড়ি আছে। হ্যাঁ, ভ্যানোরা দ্বারা আমরা ভ্যান ধরি নেই, ভ্যান গাড়ি আমরা সবাই জানি, ইংলিশটাও আছে না বাংলা, এটা ভ্যান শব্দটা আসলে ইংলিশ শব্দ। তাহলে ভ্যানোরা বলতে এখানে ভ্যান যদি ধরি নেই, যে ভ্যানের সাধারণত টায়ার, ভ্যান থাকলে তো টায়ার থাকবেই, টায়ার টিউব থাকবেই, চাকা থাকবে, মানে থাকবে হুইল, মানে চাকা থাকবেই, আর চাকা থাকা অবশ্যই টায়ার থাকবে। তাহলে প্রিন্স অফ টায়ার আর কি। দেখ এই প্রিন্স দ্বারা এখানে হবে প্রিন্স অফ টায়ার, আর যা টু জেন্টলম্যান দ্বারা হবে টু জেন্টলম্যান অফ ভ্যানোরা। আচ্ছা, ভ্যানোলা না, অবশ্য ভ্যানোরা। আর প্রিন্স দ্বারা হবে প্রিন্স অফ টায়ার, আশা করি মনে থাকবে। তারপর নেক্সট হচ্ছে চিম্বেলিন ডাইরেক্ট নাম একটা, এটা একটা কমিটির নাম, চিম্বেলিন। নেক্সট টেমিং দ্বারা হচ্ছে টেমিং অফ দ্য শিরিউ, মুখরা রমণী বশীকরণ নামে একটা বাংলা সাহিত্যে যে একটা নাটক আছে, মুখরা রমণী বশীকরণ। এটা কিন্তু টেমিং অফ দ্য শিরিউ, শেক্সপিয়ারের টেমিং অফ দ্য শিরিউ এর অনুবাদ, কিন্তু এটা ভাবানুবাদ করে এটা নাটক লেখা আছে। তা সেই টেমিং দ্বারা হবে টেমিং অফ দ্য শিরিউ, আর টেম্পেস্ট দ্বারা হবে দ্য টেম্পেস্ট, এটার নাম, এটা কমেডি নাম দ্য টেম্পেস্ট। এরপর আছে লাভ দ্বারা হবে কি, এই যে ভালোবাসা, অতি পরিমাণে ভালোবাসার ফলটা পরে কী হয়েছিল সেটা আমরা এখন জানতে পারবো। এখানে তো শুধু বলা আছে ভালোবাসত। এখন লাভস লেবার্স লস্ট, তারা অধিক পরিমাণে ভালোবাসত, এবং এই ভালোবাসা পাওয়ার জন্য, এই ভালোবাসার জন্য তারা এত বেশি শ্রম দিত, শ্রমটা অত্যধিক দিত, কিন্তু সর্বশেষ পরিমাণে তাদের কী হতো, এই ভালোবাসা তারা পেত না, বা ভালোবাসাটা স্থায়ী হতো না আর কি, লাস্টিং করতো না, লস্ট হয়ে যেত আর কি, লস্ট হতো আর কি, লাস্টিং করতো না। তাদের ভালোবাসা কিন্তু এত বেশি ভালোবাসা টিকতো না আর কি। তাহলে আমরা লাভ দ্বারা বুঝবো কি নাকি, লাভ লেবার্স লস্ট। তাহলে কি মনে রাখবো, লাভস লেবার্স লস্ট, আশা করি এটা মনে থাকবে। নেক্সট দ্য মেরি ওয়াইফস অফ, একটু দ্বারা বুঝবো, দ্য মেরি ওয়াইফস অফ দ্বারা বুঝবো দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর। তাহলে ওই যে ওখানে ব্যবসায়ীর কথা বললাম, ব্যবসায়ীর নামটা এখানে হলো, ব্যবসায়ীর নামটা হচ্ছে উইন্ডসর আর কি।
এখন সত্যিকার অর্থে ব্যবসায়ীর নাম উইন্ডসর হোক না, এখানে আমরা মানে মনে রাখার সুবিধাতে আমরা বলবো দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর, বলতে উইন্ডসর নামে ওই ব্যবসায়ীর নাম হচ্ছে উইন্ডসর আর কি। তাহলে কি হলো, দ্য মেরি ওয়াইফস অফ, তারা হচ্ছে দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর আর কি। আশা করি এটি খুব সহজে বুঝতে পারা যাবে। নেক্সট হচ্ছে এরপরে নামগুলো ছন্দ আকারে আছে পরের পেজে আর কি। এরপর হচ্ছে কি দ্য মার্চেন্ট দ্বারা, এখানে একটু আমি বলে নিই, পরে তো লেখাই আছে। দ্য মার্চেন্ট দ্বারা হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস। কি হবে? দ্য মার্চেন্ট, অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিস। আশা করি এটা মনে রাখতে পারা যাবে। এরপর হচ্ছে এজ দ্বারা হচ্ছে এজ ইউ লাইক ইট, এর একটা বিখ্যাত, দ্য মার্চেন্ট অফ ভেনিস যেমন একটা বিখ্যাত, প্রত্যেকটাই বিখ্যাত, এজ ইউ লাইক ইট একটা বিখ্যাত কমেডি আর কি শেক্সপিয়ারের। এরপরে এই মাস দ্বারা হচ্ছে মাস অ্যাবাউট নাথিং নামে একটা কমেডি আছে। তারপরে মিজার দ্বারা হচ্ছে মিজার ফর মিজার। আমরা জানি যে মিজার ফর মিজার নামটা আগে আমরা প্রবলেম বেলাতে পড়েছি, মিজার ফর মিজার। অ্যাট মিড সামার, এই যে অ্যাট মিড সামার, এটা হচ্ছে এইখানে হবে অ্যাট মিড সামার দ্বারা হবে এ মিড সামার নাইটস ড্রিম। এ মিড সামার নাইটস ড্রিম নামে একটা কমেডি, এটার নামে আর কি চলে আসবে এই মিড সামার দ্বারা। আর উইন্টার্স দ্বারা চলে আসবে উইন্টার্স টেল। আর নাইট দ্বারা চলে আসবে টুয়েলথ নাইট নামে একটা কমেডি আছে, এটা চলে আসবে নাইট শব্দ দ্বারা। তারপরে ইন দ্য কমেডি, দ্য কমেডি দ্বারা আসবে দ্য কমেডি অফ ইরোর্স। ভ্রান্তি বিলাস নামে একটা বাংলা সাহিত্যে যে একটা নাটক আছে, এটি কিন্তু দি কমেডি অফ ইরোর্স, শেক্সপিয়ারের লেখা দি কমেডি অফ ইরোর্স। হ্যাঁ, এটার অনুবাদ হচ্ছে ভ্রান্তি বিলাস। হ্যাঁ, দি কমেডি অফ ইরোর্স। তাহলে দ্য কমেডি দ্বারা হবে দ্য কমেডি অফ ইরোর্স মনে রাখতে হবে। এরপর হচ্ছে অল সোয়েল। আমরা জানি যে অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল নামে যে একটা বিখ্যাত একটা রোমান্টিক যে কমেডি আছে, সেটা অল সোয়েল দ্বারা বুঝবো, অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল। এবং নেক্সট পেজ এটা মানে পরবর্তীতে দেওয়া আছে, সেটা হচ্ছে যে দি মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট, মাস অ্যাবাউট নাথিং, মিজার ফর মিজার, মিড সামার নাইটস ড্রিম, উইন্টার্স টেল, টুয়েলথ নাইট, দ্য কমেডি অফ ইরোর্স, অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল। আশা করি এটি খুব সহজে মনে রাখতে সুবিধা হবে। ডিয়ার স্টুডেন্টস, নাও ট্র্যাজেডি কমেডি। শেক্সপিয়ার যে ট্র্যাজেডি কমেডি লিখেছেন, যেটা আমি আগে বলেছিলাম এবং আপনাদের সবার জানা আছে, সেগুলো আছে, সেটা মোটামুটি 3টা ট্র্যাজেডি কমেডি আছে আর কি। সেটা হলো উইন্টার্স টেল, যে নামটা আগে জেনেছি, দ্য টেম্পেস্ট, নামটা আগে জেনেছি, সিম্বেলিন। এই তিনটা আমরা যদি জেনে নিই, তাহলে আমরা এখানে তাহলে উইন্টার্স টেল অফ দ্য টেম্পেস্ট ইজ, উইন্টার্স টেল মানে শীতের গল্প, অফ দ্য টেম্পেস্টের যে শীতকালীন যে মূলত যে গল্পটা, সেটা হচ্ছে যে সিম্বেলিন। এটা তাহলে টেম্পেস্টের যে অনেকগুলো ঘটনা আছে এখানে, শীত গ্রীষ্ম সব কালের এখানে ঘটনা আছে। তার মধ্যে যে এখানকার যে শীতকালের যে গল্পটা আছে, সেটা হচ্ছে কি সিম্বেলিন সম্পর্কে। এটা যদি আমরা মনে রাখি, তাহলে টেম্পেস্টের যতগুলো ঘটনা আছে তার মধ্যে শীতকালীন গল্পটা আছে সিম্বেলিন সম্পর্কে, যদি আমরা এটা ধরে নিই বা সেটা গল্পটা আছে সিম্বেলিন, তাহলে হয়ে যায়। তাহলে এখানে কি উইন্টার্স টেল দ্বারা, উইন্টার্স টেল ডাইরেক্ট নাম, দ্য টেম্পেস্ট ডাইরেক্ট নাম, আর হচ্ছে সিম্বেলিন নাম। আশা করি এই ট্র্যাজেডি কমেডিগুলো মনে থাকবে। নেক্সট, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো যে ক্যারেক্টার্স, অর্থাৎ শেক্সপিয়ার যে নাটকগুলো লিখেছেন, নাটক লিখলেই তো সেখানে বিভিন্ন ক্যারেক্টার থাকবে আর কি। সেই ক্যারেক্টারগুলো আমরা জেনে নেব, এবং সবগুলো হচ্ছে রোমান্টিক বা অনেক ভালো মানে উঁচু মানের ক্যারেক্টার এবং বিশ্ববিখ্যাত ক্যারেক্টার হচ্ছে। শেক্সপিয়ারের যত পেলে নাটক আছে, নাটকের ক্যারেক্টারগুলো আসলে বিশ্ববিখ্যাত। তা এই যে হ্যামলেট নামে যে তার একটা প্লে আছে, তার যে ক্যারেক্টারগুলো সেগুলো আমরা জানবো, সেগুলো এখানে সব দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে নাম্বার 1 কিং হ্যামলেট। অর্থাৎ লেট কিং, অর্থাৎ যে হ্যামলেট নামে যে আমরা যে নাটকটা পড়বো, এখানকার মূল ক্যারেক্টার হচ্ছে যে হ্যামলেট, ডেনিশ প্রিন্স অথবা প্রিন্স হ্যামলেট আর কি। আর এখানে কিং হ্যামলেট বলতে হচ্ছে ওই হ্যামলেটের ফাদারকে বোঝানো হচ্ছে, যিনি আগে রাজা ছিলেন, যাকে কি করা হয়েছে, যাকে মারা হয়েছিল আর কি, তার চাচা তাকে মেরেছিলেন আর কি রাজা হওয়ার জন্য। আশা করি কিং হ্যামলেট বুঝতে পেরেছি, এনাকে লেট কিং বলা হয়। তারপরে হ্যামলেট হচ্ছে ডেনিশ প্রিন্স অথবা প্রিন্স হ্যামলেট আমরা বলে থাকি, এনাকে নিয়েই মূলত নাটকটা লেখা। নেক্সট ক্লোডিয়াস হচ্ছে হ্যামলেটস আঙ্কেল। হ্যাঁ, কিং হ্যামলেট হলো হ্যামলেটের ফাদার, আর হচ্ছে এই ক্লোডিয়াস হচ্ছে হ্যামলেটের আঙ্কেল। ইনি অবশ্য ওর ফাদারকে মেরেছিলেন আর কি। আর জার্ট্রুড হচ্ছে হ্যামলেটস মাদার, হ্যামলেটের মায়ের নাম হচ্ছে জার্ট্রুড।
আর অফেলিয়া হ্যামলেটস বিলাভেড, হ্যামলেট যাকে ভালোবাসতো আর কি, তার নাম হচ্ছে অফেলিয়া। আর তারপর হচ্ছে এখানে আরেকটা ক্যারেক্টার হচ্ছে পোলোনিয়াস, তারপর হচ্ছে ফোরটিনব্রাশ, তারপর হচ্ছে লিয়ারটিস। এগুলো হচ্ছে হ্যামলেট নামে যে প্লে বা নাটকটা আছে তার ক্যারেক্টারগুলো। আশা করি এটি ভালো লেগেছে এবং এগুলো মনে রাখতে হবে। নেক্সট অথেলো। অথেলো নামে যে আরেকটা প্লে আছে সেই নাটকগুলো সে আবার তার ক্যারেক্টারগুলো আমরা জেনে নেব। নাম্বার 1 অথেলো, মানে এই নাটকের মূল নায়ক আর কি। অথেলো নাম, তার নামও অথেলো, অথেলো নামে আছে। তিনি হচ্ছে হিরো অফ দ্য প্লে। তাকে মুর বলা হয়। মুর এটাও জানতে হবে তিনি একজন কালো প্রতিষ্ঠিত ছিলেন, আফ্রিকান, তিনি আফ্রিকান বংশোদ্ভূত একজন লোক ছিলেন আর কি। আচ্ছা, তাহলে আমরা অথেলো জানলাম। এরপর হচ্ছে ডেসডিমোনা হচ্ছে ওয়াইফ, এই অথেলোর ওয়াইফ, এবং ইনি তার হিরোইন অফ দ্য প্লে। তারপর হচ্ছে ব্রাবানসিও নামে একজন ক্যারেক্টার আছে। তারপর হচ্ছে ইয়াগো হচ্ছে ভিলেন। এবং শেক্সপিয়ার যতগুলো নাটক আছে তার মধ্যে, এবং শুধু শেক্সপিয়ার না, শেক্সপিয়ার নাটকের মধ্যে সবচেয়ে সেরা ভিলেন হচ্ছে ইয়াগো। এবং সারা বিশ্বের ইংলিশ সাহিত্যে, সারা বিশ্বের যত লিটারেচার আছে তার মধ্যে যতগুলো ভিলেন আছে আর কি, তার মধ্যে মানে মন্তব্য করা হয় যে ইয়াগো হচ্ছে সবচেয়ে সেরা ভিলেন হচ্ছে ইয়াগোর মতো ভিলেন ইংলিশ সাহিত্যে বা শেক্সপিয়ারের সাহিত্যে মানে নাই আর কি, পাওয়া যায় না, অনন্য আর কি। মানে সেরকম সিরিয়াস ধরনের আর কি ভিলেন হচ্ছে ইয়াগো মূলত এই নাটকে যে ট্র্যাজেডি হওয়ার কারণ হচ্ছে ইয়াগোর বিভিন্ন চক্রান্ত, ভিলেনারি আর কি। ইমেলিয়া নামে একটা ক্যারেক্টার এখানে আছে। তারপরে হ্যাঙ্কারশিপ একটা ক্যারেক্টার না হলো এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে ধরা হয়েছে। এ গিফট টু ডেসডিমোনা বাই অথেলো অ্যাজ এ টোকেন অফ লাভ, অর্থাৎ যখন অথেলো ডেসডিমোনাকে বিয়ে করেন তখন তিনি তাকে একটা হ্যাঙ্কারশিপ দিয়েছিলেন, অর্থাৎ আমরা রুমাল বলতে পারি, সহজ করে যদি বলি তাহলে একটা রুমাল উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা হচ্ছে তাদের ভালোবাসার একটা টোকেন হিসেবে থাকবে আর কি। এই যদি হ্যাঙ্কারশিপটা এই ডেসডিমোনার কাছে থাকে, যেটা অথেলো দিয়ে দিল, তাহলে অথেলো বুঝবে যে হ্যাঁ তাদের মধ্যে ভালোবাসা উঠুট আসছে, ঠিক আছে, তাকে ভালোবাসা হয়। এখন যদি এটা না থাকে তাহলে কিন্তু তাদের ভালোবাসাটা মিন করা হবে যে ভালোবাসাটা নেই, বা ডেসডিমোনা অথেলোকে ভালোবাসেন না, বা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তাদের সেই ভালোবাসাটা নেই আর কি। কিন্তু এরকম একটা সিরিয়াস একটা হ্যাঙ্কারশিপ নিয়ে এখানে ইয়াগো কী করলেন পরে, এটাকে অনেক ঘটনা মানে একটু বলতেছে আর কি। ইয়াগো এই হ্যাঙ্কারশিপটা অনেক সিস্টেম টেকনিক করে আর কি ডেসডিমোনার কাছ থেকে এটা তিনি সিস্টেমে এটা নিয়ে নিয়েছেন আর কি, চুরি করে বিভিন্ন তার ওয়াইফের মানে ইয়াগো তার ওয়াইফ হলো ইমেলিয়ার মাধ্যমে এটা চুরি করে, বা একদিন পরে গিয়েছিল রুমে, সেখান থেকে তিনি কালেক্ট করে এটা দিয়ে একটা বিশাল একটা ভিলেনারি কাজ করে ফেলছেন, এবং যেটার মাধ্যমে তিনি অথেলোর মনে সন্দেহ সৃষ্টি করে, ডেসডিমোনার সম্পর্কে সন্দেহ সৃষ্টি করেছেন। শেষে অথেলো নিজেই কী করলো, তার ওয়াইফকে এই হ্যাঙ্কারশিপের কারণেই আর কি, অন্য একজনের কাছে পাওয়ার কারণেই, এটা সম্পূর্ণ হচ্ছে ইয়াগো এর সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক আর কি ছিল, এবং শত্রুতামূলক হিংসাত্মমূলক আর কি ছিল, বা প্রতিহিংসা পরায়ণমূলক একটা কাজ ছিল আর কি। তারপরে তিনি অথেলো কী করেন, তার ওয়াইফকে ডেসডিমোনাকে হত্যা করেন, অথচ ডেসডিমোনার কোনো অপরাধ ছিল না আর কি। এরপরে যখন তিনি বুঝতে পারলেন যে এটা সম্পূর্ণ ইয়াগোর কারসাজি ছিল, তার কোনো অপরাধ, ডেসডিমোনার কোনো অপরাধ ছিল না, তখন এটা বুঝতে পেরে তিনি অনুতপ্ত হয়ে যান এবং ইয়াগোকে সঙ্গে সঙ্গে তিনি মেরে ফেলেন। তার ওয়াইফকে মারার পর ইয়াগোকে মেরে ফেললেন এবং জানতে পারলেন এমিলির মাধ্যমে, জানতে পারলেন যে না, তার ওয়াইফের কোনো দোষ ছিল না, এটা একটা ষড়যন্ত্রমূলক আর কি ফাঁসানো হয়েছে। তখন তিনি নিজেও আবার আত্মহত্যা করেন আর কি। এভাবে করে অথেলো এই যে নাটকটার ট্র্যাজেডিগুলো সংঘটিত হয়। এখানে অথেলো নিজে আত্মহত্যা করেন, তার ওয়াইফকে নিজে মারেন, ইয়াগোকে মারেন, মারার পর নিজেও তখন তিনি তখন দেখলেন যে না, একজন নিষ্পাপ একজন মহিলা বা তার ওয়াইফকে তিনি যখন মেরে ফেলছেন, তিনি আর নিজেকে তার সহ্য করতে পারছিলেন না, তিনি নিজেকে আত্মহত্যা করেন। এই হচ্ছে ক্যারেক্টারগুলো। নেক্সট কিং লিয়ার একটা বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটি নাটক বা প্লে। এর ক্যারেক্টারগুলো আমরা জানবো যে নাম্বার 1 কিং লিয়ার, কিং অফ ব্রিটেনের তিনি রাজা ছিলেন, ব্রিটেনের রাজা কিং লিয়ার নাম, তাকে নিয়ে এই নাটকটি লেখা। ইনি হচ্ছে প্রধান ক্যারেক্টার, হচ্ছে ইনি ইনি হচ্ছে হিরো অফ দ্য প্লে। নেক্সট গোনেরিল ওয়াজ দ্য ফার্স্ট ডটার অফ কিং লিয়ারের প্রথম কন্যা হচ্ছে গোনেরিল। নেক্সট হচ্ছে রিগান, সেকেন্ড ডটার, অ্যান্ড কোর্ডেলিয়া, থার্ড ডটার। এখানে কিং লিয়ার যখন একটা সিদ্ধান্ত নেওয়ার সংক্ষেপে একটু বলি, সেটা তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, তিনি ভাবলেন যে তার 3 কন্যার মধ্যে তার রাজ্যটা এই ব্রিটেনকে তিনি ভাগ করে দিয়ে যাবেন। তার আগে তিনি জানতে চাইলেন যে কে কতটুকু তাকে ভালোবাসে। এটা জানতে গিয়ে দেখা গেল যে
ফার্স্ট ডটার অ্যান্ড সেকেন্ড ডটার গন্ড্রিল আর রিগান কী করলো, তারা এত বেশি ভূয়সী প্রশংসা করলো যে বললো যে আমরা এত বেশি ভালোবাসি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না ইত্যাদি ইত্যাদি বলে মানে তার মন জয় করলো কিং লিয়ার। তখন কী করলো, কিং লিয়ার 3 ভাগে ভাগ করা যে তার তার সম্পদগুলো গন্ড্রিলকে 1 ভাগ দিলেন, রিগানকে 1 ভাগ দিলেন, 2 ভাগ 2 জনকে দিয়ে দিলেন, আর 1 ভাগ থাকলো, 1 ভাগ থেকে গেল। পরে কোর্ডেলিয়াকে যখন জিজ্ঞেস করলো তুমি কেমন ভালোবাসো, ইনি কোর্ডেলিয়া হচ্ছে কি নিঃস্বার্থভাবে তার পিতাকে ভালোবাসতেন, রাজাকে ভালোবাসতেন, এদের মতো স্বার্থপর ছিলেন না। তাই তিনি ওভাবে সচরাচর তিনি এই যে এখানে স্বার্থ যেহেতু জড়িত ছিল যে ভালোবাসার বিনিময়ে যদি সম্পদ বা রাষ্ট্র মানে ভাগাভাগি হয়ে যায়, তিনি এটা পছন্দ করতেন না আর কি। তিনি নিঃস্বার্থভাবে ভালোবাসতেন, সত্যিকার ভালোবাসা ছিল। তাই তিনি বলছেন যে নাথিং, তিনি ভালোবাসেন না, অর্থাৎ এই সাথে তিনি ভালোবাসেন না। কিন্তু কিং লিয়ার সেটা বুঝতে পারেননি, না পারার কারণে এই কোর্ডেলিয়াকে তিনি বেনিশ করে দেন, ওখান থেকে দেশ থেকে তাড়াই দেন এবং তার অংশটাও এই 2 জনের মধ্যে ভাগ করে দিয়ে এই 2 জনের বাসায় তিনি বসবাস করা শুরু করে দেন। কিন্তু যেহেতু এই 2 জন ছিল স্বার্থপর, পরবর্তীতে গন্ড্রিল এবং রিগান ষড়যন্ত্র করে রাজাকে বাড়ি থেকে বের করে দেয়, বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং ঝড় তুফানে, বিশেষ করে এক ঝড় তুফানের রাত্রে যখন বের করে দেওয়া কখনোই সম্ভব না, নিষ্ঠুরতার পরিচয় দেন এবং গন্ড্রিলও তাকে বের করে দেন এবং অনেক দুর্ব্যবহার করে এবং রিগান তাকে আর গ্রহণ করেনি। এভাবে করে তারা সর্বশেষ তাকেও দেশ ছাড়া করে দেন আর কি। এই হচ্ছে তাদের ভালোবাসার আর কি। কিং লিয়ার যে তাদের ভেবেছিল যে ভালোবাসে অথবা তাদের যে ভালোবাসার একটা প্রমাণ আর কি, নমুনা। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে তিনিও যখন বেনিশ হয়ে যান, তো পরে কোর্ডেলিয়া দেখা যাচ্ছে যে একমাত্র তাকে সেবা যত্ন, ওখানে গিয়ে আবার দেখা হয় কোর্ডেলিয়ার সাথে কিং লিয়ারের দেখা হয়, তখন কোর্ডেলিয়া তার পিতা বা রাজা সেবা যত্ন করেন আর কি। এই হচ্ছে নাটকটা। তখন রাজা নিজের ভুল বুঝতে পারেন আর কি। এখানে সবার শাস্তি হয়, কিং লিয়ারের শাস্তি হয় ভুল, তার কারণ তার কিছু তিনি যেহেতু তিনি বিচার বিশ্লেষণ না করে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে গন্ড্রিল, রিগান সবার মোটামুটি একটা শাস্তি চলে আসে আর কি। এভাবে এটা একটা ট্র্যাজেডি আর কি একটা। আশা করি এটি বুঝতে পেরেছে। এখানে আমরা মূল টার্গেট হলো আমরা কী জানলাম এই ক্যারেক্টারগুলো। নেক্সট ম্যাকবেথ নামে একটি বিখ্যাত শেক্সপিয়ার নাটক। এখানকার মূল ক্যারেক্টার হচ্ছে ম্যাকবেথ নিজে। ম্যাকবেথ স্কটিশ জেনারেল, তিনি একজন স্কটল্যান্ডের তিনি জেনারেল ছিলেন। আর তার ওয়াইফ ছিল লেডি ম্যাকবেথ, হচ্ছে ম্যাকবেথের ওয়াইফ ছিল। আর হচ্ছে আরেকটি ক্যারেক্টার হচ্ছে উল্লেখযোগ্য ক্যারেক্টার হচ্ছে স্কটিশ কিং ডানকান, অর্থাৎ তিনি কিং ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা আর কি। এখন ঘটনা একটু বলি, সেটা হচ্ছে যে এখন উইস অর্থাৎ ডাইনিদের কথার মাধ্যমে ম্যাকবেথ একদা জানতে পারেন যে তারা 3টা মানে ভবিষ্যৎবাণী করে। তার মধ্যে 2টা ভবিষ্যৎবাণী যখন সত্যে পরিণত হয়, তখন তিনি ভাবলেন যে সর্বশ্রেষ্ঠ ছিল যে ম্যাকবেথ কী হবেন, স্কটল্যান্ডের রাজা হবেন। তখন তার রাজা হওয়ার স্বপ্ন জাগে এবং তার ওয়াইফকে তিনি এটা শেয়ার করেন। তখন তিনি স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন এবং তার ওয়াইফও তাকে এখানে সর্বোচ্চ তাকে সবসময় তাকে এই ব্যাপারে স্কটল্যান্ড রাজা হওয়ার জন্য তাকে সবসময় উদ্বুদ্ধ করে এবং এই পথে আঁকার জন্য এমনকি নিষ্ঠুরতার পথ পর্যন্ত তারা বেছে নেন। সর্বশেষ তারা রাজা হতে গিয়ে দেখেন যে কিং ডানকান একে মেরে ফেলতে হচ্ছে। এভাবে সর্বশেষ তাকে কিং ডানকান অর্থাৎ স্কটল্যান্ডের রাজা, বর্তমান যে রাজা, রানিং যে রাজা, তাকে মেরে ফেলে তিনি রাজ্য দখল করে নেন আর কি। শেষে অবশ্য তিনি নিজেও তাকেও অবশ্য ট্র্যাজেডি বরণ করতে হয়। এভাবে ম্যাকবেথ নামে যে প্লেটি নাটকটি আছে আর কি। নেক্সট হচ্ছে এখানে ম্যাকবেথের হাই অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষাটা তার পতনের জন্য দায়ী ছিল। নেক্সট হচ্ছে জুলিয়াস সিজার নামে একটি বিখ্যাত ট্র্যাজেডি আছে উইলিয়াম শেক্সপিয়ারের। সেখানে ক্যারেক্টারগুলো হচ্ছে ব্রুটাস বা মার্কিউস ব্রুটাস। এটা হচ্ছে এই ব্রুটাস হচ্ছে হিরো অফ জুলিয়াস সিজার, এই প্লেনের হিরো। আর আরেকটি ক্যারেক্টার হচ্ছে সিজার নামটা এখানে আছে আর কি। আশা করি এটা আপনারাই বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে দ্য টেম্পেস্ট নামে আরেকটা যে বিখ্যাত নাটক আছে, সে নাটকের আমরা ক্যারেক্টারগুলো জানবো। নাম্বার 1 প্রসপারো, নাম্বার 2 এলোরিজো, নেক্সট অ্যান্টোনিও, নেক্সট কেলিবান। এই ক্যারেক্টারগুলো হচ্ছে দ্য টেম্পেস্ট নামে যে প্লে বা নাটকটি আছে তার ক্যারেক্টার। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট দ্য মার্চেন্ট অফ ভেনিস নামে যে একটি বিখ্যাত নাটক আছে, এটা একটা কমেডি। এর ক্যারেক্টারগুলো এখন জানবো। দ্য নাম্বার 1 বাসানীয়, তিনি হচ্ছে হিরো অফ দ্য প্লে, বাসানীয়। দেন পোর্শিয়া, হিরোইন, দ্য ওয়াইফ,
বাসনীয় পড়শি হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর কি, বাসনীয় হাজব্যান্ড হিরো অ্যান্ড লাভার বলতে পারি, আর পড়শি হচ্ছে হিরোইন ওয়াইফ, আবার বিলাভেড বলতে পারি। আচ্ছা, নেক্সট অ্যান্টোনিও। অ্যান্টোনিও হচ্ছে বাসনীয় ফ্রেন্ড, বন্ধু, একজন ভালো বন্ধু, ব্যবসায়ী ছিলেন। নেক্সট শাইলক, একজন ইহুদি ছিল আর কি, তিনি সুদের ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছিলেন এবং অনেক নিষ্ঠুর নির্দয় লোক ছিলেন আর কি। এই হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিসের উল্লেখযোগ্য যে ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো, এটা আমরা জানলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ইংলিশ লিটারেচারের যে বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের যে ওয়ার্কগুলো আছে, যে প্লেগুলো আছে, ড্রামাগুলো আছে, ট্র্যাজেডি কমেডি বা কমেডি বা ট্র্যাজেডি, হিস্টোরিক্যাল প্লে ইত্যাদি যা যা আছে আর কি, যা তিনি লিখেছেন সবগুলো এই মনে রাখার জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে, কাজ দেবে, অবশ্যই অবদান রাখবে, এই আশাবাদ ব্যক্ত রাখি। তাই আমার রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন, আপনার ভালো লাগাগুলো এটাকে লাইক দেবেন, আপনাদের ভালো লাগাগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং পরবর্তী ইংলিশ লিটারেচারে আরও যত রাইটার আছে তাদের ওয়ার্কগুলো সেগুলো আমি ছন্দ আকারে কীভাবে সহজ করে দেওয়া যায় সেভাবে ভিডিও দেবো। পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। আমার একমাত্র আপনাদের প্রতি আমার দোয়া হলো, কামনা হলো যে আপনারা বিশেষ ক্যাটার হন, এগুলো ইংলিশ লিটারেচারগুলো ভালো করে খুব সহজেই এই লিটারেচারগুলো জেনে এগুলো পরীক্ষা প্রিলি পরীক্ষা ভালোভাবে মানে উত্তীর্ণ হন এবং দেশপ্রেমিক হন, দেশপ্রেমিক নাগরিক হন, দেশপ্রেমিক, এবং আপনারা ট্যালেন্টেড অফিসার হন, দেশকে এগিয়ে নিয়ে যান। এগুলো আমাকে মে আল্লাহ ব্লেস ইউ, হ্যাভ এ গুড জব, মে আল্লাহ গ্যারান্ট ইউ as a BCS cadre, foreigner or administrator, or at least any cadre. Thank you very much. Goodbye.